কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ অংশ নেবেন নানা কর্মসূচিতে। একনেকে সোয়া ২,০০০ কোটি টাকার ৫ প্রকল্প উপস্থাপন। কুড়িগ্রাম সীমান্তে পুশিনের শিকার ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ। শূন্যরেখায় মানবেতর জীবনযাপন প্রতিহতে সচেষ্ট বাংলাদেশ, বললেন তথ্য উপদেষ্টা। রামিসা হত্যার আপিল শুনানির জন্য প্রস্তুত পেপার বুক। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর। এবং ফুটবল বিশ্বকাপে একদিনে ৪ ম্যাচ ড্র। প্রথম ম্যাচে কেপ ভার্দের বাজিমাত, স্পেনের সঙ্গে গোল শূন্য ড্র। পয়েন্ট ভাগাভাগি মিশর বেলজিয়াম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। কাল মৌলভীবাজার সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস এবং প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কর্মসূচির উদ্বোধনে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনগরের টেংরা ইউনিয়ন এবং শ্রীমঙ্গলের মির্জাপুরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলে চলছে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন কাজ। ইতোমধ্যে জেলা প্রশাসক ও দলের শীর্ষ নেতারা রাজনগর সরকারি কলেজ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেছেন। জনাব তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে মানুষ খুব উৎসব পরিবেশে ওনার অপেক্ষা করতেছে। আমাদের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়ে গেছে। জনসাধারণ মুখিয়ে আছে ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। এই যে জনসভাটা মৌলভীবাজার সরকারি কলেজে মাঠে বিপুল মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান সংসদ সদস্য এম নাসির রহমান। মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের প্রতি সহানুভূতি বলেই তো উনি এখানে আসতেছেন। এই শমশেরনগর এয়ারপোর্টটা তো এতে আমি উত্থাপন করেছিলাম। অনেকগুলি এয়ারপোর্টের কাজ আরম্ভ হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে শুরু হচ্ছে। তো প্রথম ধাপে ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের শমশেরনগর এয়ারপোর্টে একটা সবচেয়ে কম খরচ লাগবে এবং সবচেয়ে কম সময় লাগবে। সরকার গঠনের পর মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জেলার রাজনীতি ও উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৩ প্রকল্প সহ মোট ৫ প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন ৩টি এবং ২টি সংশোধিত। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২,২৬৬ কোটি ৪১ লাখ টাকা। প্রকল্পগুলোতে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ২,২২৯ কোটি ১৩ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৩৭ কোটি ২৮ লাখ টাকা। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। সকাল সোয়া ১০টার দিকে পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক পুশিনের চেষ্টা করা ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও ফেরত নেয়নি বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে নারী, শিশু ও পুরুষসহ ওই ৯ জনের সীমান্তে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে। বিজিবি জানায়, গেল রোববার স্থানীয় সময় ভোর ৬টায় রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
ভারত থেকে পুশিনের চেষ্টা প্রতিহতে বিজিবি সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভারতীয় বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশটির কাছে তার সফর তথ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করেছে। নিজেদের সম্মান বিকিয়ে কারোর সঙ্গেই সম্পর্ক করতে চায় না বিএনপি সরকার। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আন বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান জাহিদুর রহমান। চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং জামালপুর সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক 131 জন নাগরিককে পুশিনের চেষ্টা করা হয়, যা বিজিবি দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে ব্যর্থ করা হয়েছে। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ সংবলিত হাইকোর্টের রায়ের বিষয়ে করা আপিল শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিচার বিভাগ শুনানির নতুন দিন ধার্য করেন। এদিকে শিশু রামিসা হত্যা মামলার 2 আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন এই মামলার শুনানি হবে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুদাসির আলী। মুদাসির, হাইকোর্ট ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর সবশেষ পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের। সাব্বির, প্রথমে বলে রাখি, সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে হাইকোর্টের যে রায়, সে রায়কে কিন্তু স্থগিতাদেশ দিয়ে রাষ্ট্রপক্ষ যেটা আপিল আবেদন করেছিল সেটি নিয়ে কিন্তু আজকে শুনানি তালিকা উঠেছিল। তো প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে বিচারিক প্যানেল সেটি কিন্তু 1 সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে। আজকে কিন্তু রাষ্ট্রপক্ষ যেটি বলেছে সেটি হচ্ছে বরাবরের মতো যে 116 নং অনুচ্ছেদকে বাতিল করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল, সেই 116 নং অনুচ্ছেদেই কিন্তু স্পষ্টত বলা আছে যে সুপ্রিম কোর্টের পরামর্শ ক্রমেই কিন্তু রাষ্ট্রপতি এই অধস্তন আদালতের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করবেন বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। তো এটাকে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স বলেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষে ছিলেন কিন্তু ব্যারিস্টার অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তো তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন। তো রাষ্ট্রপক্ষ কিন্তু উভয় পক্ষের কথাই শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য 1 সেপ্টেম্বর এই দিনটি ধার্য করেছেন। এদিকে কিন্তু রামিসা হত্যাকাণ্ডের বিষয়টি আসে, এর কিন্তু এই মামলাটির কিন্তু এখন পেপার বুক তৈরি হয়েছে, যেমনটি আপনি জানেন। তো যে কোনো দিন শুনানি হবে এবং এটি কিন্তু খুব দ্রুতই শুনানি হতে পারে এবং বলা যায় যে এই মাসের মধ্যে এটি হবে। এর কারণে এই বিষয়ে কিন্তু এটি কিন্তু আলোচিত একটি ঘটনা। এই আলোচিত মামলা যেহেতু এই মাসের মধ্যেই একটি শুনানি হবে এবং শুনানি হয়ে গেলেই কিন্তু যদি হাইকোর্ট যদি এই রায়কে বহাল রাখে, তার মানে কিন্তু এই নয় যে এই রায়টি রাতারাতি কার্যকর হবে। এটি কিন্তু এরপরে আপিল বিভাগের বিষয় রয়েছে। আপিল যদি আসামিরা আপিল করেন আপিল বিভাগে, তাহলে আপিল বিভাগে যাবে। এরপর আপিল বিভাগও যদি বহাল রাখেন তাহলে কিন্তু এটি রিভিউর জন্য আসামিরা আবেদন করতে পারবেন। এরপর যদি সেখানেও যদি এক রায় বহাল থাকেন, তারপরে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমার জন্য আসামিরা আবেদন করতে পারেন এবং রাষ্ট্রপতি যদি নাকচ করে দেন তারপরেই যে কিন্তু এই রায়টি কার্যকর হবে। অর্থাৎ এই রায়টি যদি হাইকোর্টের শুনানি হয়ে যদি হাইকোর্ট যদি এই রায়কে বহালও রাখে, তার মানে এই নয় যে এখনই কার্যকর হবে। তো এই মামলার বিচারিক যে কার্যক্রমটি সেটি কিন্তু সাব্বির আপনাকে বললাম। তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়ে সচিবালয় সংক্রান্ত এবং রামিসা হত্যা মামলার সংক্রান্ত পাওয়া তথ্য এই ছিল আমার কাছে। সাব্বির, মুদাসির, ধন্যবাদ আপনাকে। দিনাজপুর শহরে দখল দূষণের অস্তিত্ব হারাতে বসেছে ঘাগড়া ও গিরিজা খাল। ঘাগড়া খাল আংশিক সংস্কার করা হলেও গিরিজা উদ্ধারে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বর্ষায় শহর বাঁচাতে দ্রুত খনন এবং সংস্কারে পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। আর ইতোমধ্যেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পৌরসভার প্রশাসক। সুবল রায়ের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। দিনাজপুরের ঘাগড়া ও গিরিজা খাল দুটি শহরের বর্জ্য ও বর্ষার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ। ব্রিটিশ শাসনামলে তৎকালীন মহারাজা গিরিজানাথ শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে খাল দুটি খনন করেছিলেন।
ঘাগড়া খালের দৈর্ঘ্য 15 কিলোমিটার আর প্রস্থ প্রায় 60 ফুট, আর গিরিজা খালটি 5.22 কিলোমিটার দৈর্ঘ্যে এবং প্রায় 35 ফুট প্রস্থ। কালের পরিক্রমায় মানুষ বাড়ার সঙ্গে দুটি খালি দখল ও ভরাট হয়ে ছোট একটি ড্রেনে পরিণত হয়েছে। কয়েক বছর আগে ঘাগড়া খালটি খনন করা হলেও তা আবারও ভরাটের পথে, আর গিরিজা খালটি পড়ে রয়েছে অযত্ন অবহেলায়। বন্যার পানি থেকে শহরকে বাঁচাতে পুনরুদ্ধার সহ খাল খননে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘ বহু বছর যাবত এভাবে পড়ে আছে, না খননের কাজ, পানি হলে আশপাশের লোকজন চলাচল করতে পারে না, আর ময়লা পড়ে 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 এমন দুর্গন্ধ ছড়ায় যে আশপাশের লোকজন থাকতে পারে না। বসবাস করতে কিভাবে এটা আপনাকে ভাষায় প্রকাশ করার মতো না। বর্ষার সময় এখানে চলাচল করার খুব অসুবিধা হয়। খনন করে দুই দিকে যদি ব্যারিকেড দেওয়া যেত, এটা অবৈধ দখলটা দেওয়া হইতো এবং আমাদের জন্য খুব সুবিধা হতো। খাল দুটি খনন ও সংস্কারের জন্য ইতোমধ্যেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। দিনাজপুর পৌরসভার যে অংশ 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার খালের খনন এবং শোভাবর্ধনের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খালের উন্নয়নের কাজ শুরু করতে পারবো। দ্রুত পানি নিষ্কাশন ও শহর সুরক্ষায় খাল দুটি পুনর্খননে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ভরা মৌসুমেও বরিশালের বিভিন্ন বাজারে ইলিশ সংকট। সরবরাহ কমে দাম চলে গেছে সাধারণের নাগালের বাইরে, ফলে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। তরিকুল ইসলাম তুহিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ইলিশের জন্য বিখ্যাত বরিশালে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজারে আগের মতো নেই প্রাণচাঞ্চল্য। ভরা মৌসুমেও বাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ। হাতে গোনা কিছু মাছ আসছে। বর্তমানে 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ক্রেতারা বলছেন ইলিশের বর্তমান দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে এসেও অনেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। মাছ নেওয়ার জন্য ফরিদপুর থেকে আসছে, কিন্তু মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। ইলিশ মাছের দাম প্রচুর, অনেক দাম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি পক্ষে সম্ভব না এতগুলো। যাদের ঘুষের পয়সা তারাই পারবে খাইতে। তারা মাছ সিন্ডিকেট করে ক্রেতাদের দিচ্ছে না, দাম হাই করছে। তবে কৃত্রিম সংকটের অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি অভয় আশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় ইলিশের সরবরাহ কমেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ হচ্ছে না, মাছ এমনিতেই কম। নদীতে মাছগুলো ধরতো, ওই নদীগুলো চর পড়তেছে। চাহিদার চেয়ে যোগান অনেক কম, দাম একটু বেশি। বিবেক তো বলবি যে মাছ আমরা খুবই করি, করান করি এই মাছটা কই, মাছটা থাকা লাগবে না নদীতে, মাছটা তো নাই। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন অভয় আশ্রমে নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক কারণে ইলিশের বাজারের এই অস্থিরতা। তবে পরিস্থিতি স্বাভাবিক আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো লক্ষ্যমাত্রাটা আমরা একটা হাইপোথেটিক্যালি করি, এটা ধরেন অ্যারাউন্ড ওই একই, গতবার এটার কাছাকাছি আর কি। তো সেটা বিষয় না, বিষয় হলো টোটাল উৎপাদনটাই কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার এমনও তো হতে পারে লক্ষ্যমাত্রা চেয়ে অনেক বেশি উৎপাদন হয়ে যেতে পারে, কিন্তু সেদিকে যাচ্ছে না এখন। ভরা মৌসুমেও ইলিশ সংকটে হতাশ বরিশালের ক্রেতারা। সরবরাহ স্বাভাবিক না হলে সামনে আরও বড় সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘদিনের বৈরিতা আর স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায় যোগ করে সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে স্বাক্ষর হলো এই শান্তি চুক্তি। ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতাকে চমৎকার হিসেবে উল্লেখ করা হলেও তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছে তেল আবিব। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে ভার্চুয়ালি একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ইরানের পক্ষে মোহাম্মদ বাঘের গালিবাফ অনলাইন মাধ্যমে এতে স্বাক্ষর করেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একে চমৎকার শান্তি চুক্তি বলে অভিহিত করেছেন। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি মিলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে $300 বিলিয়ন দেওয়ার খবরকে ডেমোক্রেটদের ছড়ানো অপপ্রচার বলে উড়িয়ে দেন তিনি। এই চুক্তি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন চুক্তির বিস্তারিত শর্তের বিষয়ে ওয়াকিবহাল নয় তেল আবিব। আর চুক্তি হলেও ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ পাবে না।
দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল সাফ জানান, সাম্প্রতিক এই সমঝোতা চুক্তি মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয় এবং তারা সামরিক অভিযান অব্যাহত রাখবে। এদিকে চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ হয়নি। এজন্য হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি B-52 বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং 8 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। সোমবার বেলা 11:20 দুর্ঘটনা ঘটে। এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটির কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। এমন এক অঙ্কের সম্পদ যা বিশ্বের বহু দেশের মোট জিডিপি বা অর্থনীতির চেয়েও বড়, এমনই এক অবিশ্বাস্য রূপকথাকে বাস্তবে রূপ দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ইলন মাস্ক। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটিপতি এখন তিনি। ফোর্বসের তথ্যমতে বর্তমানে তার সম্পদ পরবর্তী শীর্ষ 4 ধনকুবেরের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। কিভাবে স্পেসএক্সের হাত ধরেই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছালেন মাস্ক, তা নিয়ে থাকছে প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। পৃথিবীর ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথম ট্রিলিয়নেয়ার বা 1 লাখ কোটি ডলারের মালিক হলেন প্রযুক্তি দুনিয়ার জাদুকর ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানায়, শুক্রবার পুঁজিবাজারে নিজের রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI কোম্পানি স্পেস এক্স তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনেই এই অভাবনীয় রেকর্ড করেন তিনি। নাসডাক স্টক এক্সচেঞ্জে অভিষেকের দিনেই স্পেস এক্সের শেয়ারের দাম 1 লাফে 20% বেড়ে যায়। আর এই রকেট গতির সাফল্যের ওপর ভর করেই মাস্কের মোট সম্পদ 1 ট্রিলিয়ন বা 100 বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। বর্তমানে স্পেস এক্সের সামগ্রিক বাজার মূল্যায়ন 2 ট্রিলিয়ন বা 2 লাখ কোটি ডলারেরও ওপরে। 1 ট্রিলিয়ন ডলারের অঙ্কটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। ইলন মাস্কের এই আর্থিক সম্পদকে ক্যাশ বা কাগজের নোটে রূপান্তর করে একটির পর একটি সাজানো হলে সেই লাইনের দৈর্ঘ্য হবে 15,60,00,000 কিলোমিটার, যা দিয়ে পৃথিবী থেকে চাঁদে প্রায় 200 বার আসা যাওয়া করা সম্ভব। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ইলন মাস্কের বর্তমান সম্পদ তার নিজের জন্মভূমির বার্ষিক জিডিপির চেয়েও বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বার্ষিক জিডিপি সেখানে প্রায় 480 বিলিয়ন ডলার। সেখানে মাস্কের একার সম্পত্তি 1000 বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারের দিকে তাকালে দেখা যায়, সেখানে একটি সাধারণ বাড়ির গড় দাম $4,03,200। ইলন মাস্ক চাইলে তার এই সম্পদ দিয়ে একাই 25 লাখ বাড়ি কিনে নিতে পারবেন। টেসলা, এক্স এবং স্পেস এক্সের এই কর্ণধার এখন শুধু মহাশূন্য জয়ের স্বপ্নই দেখছেন না, বরং পৃথিবীর অর্থনীতিকেও নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছেন। বিশ্বের শীর্ষ ধনী ইলনের এই উত্থান বিশ্বকে কোথায় নিয়ে যায় তাই এখন দেখার বিষয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব ভিন্ন স্বাদের একটি সংবাদ দিয়ে। ইট পাথরের যান্ত্রিক শহর ছেড়ে মানুষ যুগে যুগে খুঁজেছে প্রকৃতির শান্তিময় স্পর্শ। বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি গ্রামের গল্প যেন একটি জীবন্ত কবিতা, যার রূপকথার ক্যানভাসকেও হার মানায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এমন 10 গ্রামের নৈসর্গিক সৌন্দর্যের ইতিকথা জানব ঐশী আলমের কাছ থেকে।
শিরোনামগুলো আরো। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ অংশ নেবেন নানা কর্মসূচিতে। একনেকে ২,২০০ কোটি টাকার ৫ প্রকল্প উপস্থাপন। কুড়িগ্রাম সীমান্তে পুশিনের শিকার ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ। শূন্যরেখায় মানবেতর জীবনযাপন প্রতিহতে সচেষ্ট বাংলাদেশ, বললেন তথ্য উপদেষ্টা। রামিসা হত্যার আপিল শুনানির জন্য প্রস্তুত পেপার বুক। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর। এবং ফুটবল বিশ্বকাপে একদিনে ৪ ম্যাচ ড্র। প্রথম ম্যাচে কেপ ভার্দের বাজিমাত। স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র। পয়েন্ট ভাগাভাগির মিশর বেলজিয়ামের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।